শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। ঈদের আবহ, ঈদের আনন্দ উচ্ছ্বাস সব কিছুই আমাদের মধ্যে চলমান, কেননা আমরা সকলেই ভীষণ রকম উৎসব প্রিয়। আমরা উৎসব করতে ভালোবাসি, আমরা আনন্দ করতে ভালোবাসি এবং আনন্দের মাত্রা আরও বেশি আমরা অনুভব করি যখন দেখি আমাদের সামনে যারা রয়েছেন, আমাদের সাথে যারা রয়েছেন তারা অনেক বেশি উচ্ছ্বাসে মেতে আছেন। এবং এই উচ্ছ্বাসের একটি অন্যতম অংশ হলো আমাদের বাংলাদেশের বিনোদন জগৎ, বাংলাদেশের সিনেমা। আমরা সকলেই সিনেমা দেখতে পছন্দ করি এবং সেই সিনেমাতে যখন আমাদের দেশের গল্প থাকে, আমাদের পছন্দের তারকারা থাকে, তখন কিন্তু আনন্দের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। আজকে তারকা কথনের সেটে আমাদের সঙ্গে আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ রয়েছেন এবং তার সম্পর্কে বলতে গেলে তো অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করতে হয়। তবে তার কথা যদি বলতে চাই, সেই পাবনা সুজানগরের ছেলে, পদ্মার কোল ঘেঁষে তার বেড়ে ওঠা এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চারুকলা বিভাগে, সেখান থেকে মঞ্চনাটক, সেখান থেকে টেলিভিশন নাটক, সেখান থেকে বড় পর্দায় অভিনয়। এবং সেই অভিনয় কি করে শূন্য থেকে নিজেকে অনন্য হিসেবে তিনি আমাদের সামনে নিজেকে তুলে ধরেছেন, সেটি আসলে একটি অপার বিস্ময়ের বিষয়। একই সাথে আমি যদি একেবারে শুরু না হলেও তার উল্লেখযোগ্য কাজগুলো দিয়ে শুরু করতে চাই, তাহলে সেই আমাদের খুব জনপ্রিয় চলচ্চিত্র মন পুরা সোনাই, কিংবা আয়নাবাজি শরাফত করিম আয়না, কিংবা আমরা যদি এখনকার কথা বলি তাহলে পরে বনলতা এক্সপ্রেস এখনও চলছে ওটিটিতে, সেখানে আমরা দেখেছি আবুল খায়ের খান। পদাতিকে আমরা তাকে দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছি, সেখানে তিনি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনকে তুলে ধরেছেন। তার চরিত্রে, তার কাজে, তার ব্যক্তিত্বে আমরা সকলে মুগ্ধ হই এবং আমরা গর্বিত হই এটা ভেবে যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছেন। দর্শক, আজ সাথে রয়েছেন চঞ্চল চৌধুরী। স্বাগত আপনাকে। সবাইকে ঈদ মোবারক। মানে এমন ভাবে বর্ণনা দিলে তুমি। বর্ণনা দিতেই হবে, কারণ আপনি আমাদের সেরকমই একজন কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ। ঈদের পর প্রথম তারকা কথন আজ, এবং আজকের এই তারকা কথনের সেটে আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। এবং আনন্দের আরও একটি কারণ হলো, এই গত 1 তারিখ আপনার জন্মদিন ছিল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। কেমন গেল জন্মদিন? এখন একটু মানে অবাকও লাগে, ভালোও লাগে, সবই লাগে। 1 তারিখে জন্মদিন ছিল, 31 তারিখ রাত 12টার আগে থেকেই শুরু হয়েছে পরিচিত জন, দর্শক, শ্রোতা যারা আমাকে চেনেন তাদের শুভেচ্ছা পাঠানো, জন্মদিনের উইশ করা। এখনও সেটা চলছে 3 দিন ধরে। মানে আমি আবেগে আপ্লুত, একদম সত্যি কথা বলি। প্রচুর প্রচুর আমার ভালোবাসার মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে, এবং আমি প্রত্যেকের যারা আমাকে উইশ করে টেক্সট করেছেন, আমি একদম বসে বসে সারা রাত জেগে হলে পরে আমি সবাইকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, ধন্যবাদ দেওয়ার একটু চেষ্টা কঠিন করছি। কাজ, কিন্তু আনন্দ লাগার করছি, মতোই। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগে, কারণ এত বছর ধরে কাজ করছি, বিভিন্ন মাধ্যমে কাজ করছি, অনেক মানুষ আমাকে পছন্দ করেন, আমার কাজ তারা দেখেন। এটা তো আমাকে বলতে হয় যে আমি অনেকের চাইতে অনেক বেশি সৌভাগ্যবান। এবং আমার জন্মদিনকে মাথায় রেখে এই যে মানে এত এত মানুষের শুভেচ্ছা পাঠানো, এটাকে আমি আমার একদম মস্তকে ধারণ করি। তাদের কাছে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এই। আপনার প্রতি আমাদের অনেক ভালোবাসা। এবং যেহেতু জন্ম মাসে প্রথম দিন, তখন একটা ঈদের আবহ ছিল, এবং তারকা কথনের আজকেই প্রথম দিন ঈদের পর, এবং সেখানে আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। জন্মদিনের সেই ব্যাপারটিও এখন আমরা অনুভব করতে পারছি। কাজ তো হাতে গোনা চলচ্চিত্রে কম হচ্ছে, কিন্তু এত জনপ্রিয় হচ্ছে প্রত্যেকটি কাজ, সুপার ডুপার হিট। আমরা যদি বর্তমানে যে বনলতা এক্সপ্রেস দিয়ে শুরু করি, এখনো ওটিটিতে চলছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে গেলে আমরা দেখছি একেবারে আপনার চরিত্র ধরে ধরে মানুষ পোস্ট করছে, ভালোবাসা জানাচ্ছে, কাজটি নিয়ে ভালো লাগা জানাচ্ছে। কেমন যাচ্ছে? এটা খুব ভালো লাগে, সত্যি কথা। আমরা যত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিছু দর্শক জনপ্রিয় কাজ আমরা দিতে পেরেছি দর্শককে, এবং তারা গ্রহণ করেছেন, এবং তারা আমাদেরকে এই কাজগুলো দেখে প্রশংসা করেছেন, ভালোবাসা দিয়েছেন। মানে এটা আমি মনে করি যে আমাদের যে চাওয়া, এবং সেই চাওয়ার সাথে দর্শকের যে সংযুক্তি, এটা খুব খুব ভালো লাগে এটা চিন্তা করতে। একটু কি রূপকথা মনে হয়, রূপকথার গল্প? আমি তো ম্যাক্সিমাম সময় এখন ঘোরের মধ্যে থাকি, যে আসলে যা যা ঘটছে এগুলো আসলে আমি কি জীবিত আছি এবং এগুলো দেখছি। এবং শেষ বনলতা এক্সপ্রেসের যে অভিজ্ঞতা, দেশে বিদেশে যে পরিমাণ প্রশংসিত হয়েছে, এবং একই ঈদে বনলতা এক্সপ্রেস, দম, প্রেসার কুকার, 3টা ছবিতে আমি অভিনয় করেছিলাম, যদিও ছোট ছোট চরিত্রে।
কিন্তু সিনেমার সাকসেসটা এখন আমার কাছে অনেক বড় করে আমি দেখি। ব্যক্তিগতভাবে আমার অভিনয় অথবা আমার সিনেমা, অভিনীত সিনেমাই শুধু নয়, যে সিনেমাই দর্শক পছন্দ করছেন এবং সেই সিনেমার যদি দেখি যে মানে অনেক জনপ্রিয়তা পেয়েছে, ওতে আমার আনন্দ হয়। মনে হয় যে না, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কিছু কাজ হচ্ছে। ভালো কিছু কাজ হচ্ছে। এবং আমি রূপকথার গল্প এই প্রসঙ্গে যদি আসি, ইমপ্রেস টেলিফিল্মের প্রথম একদম। ছবি, এরকম অনেক পরিচালক, অনেকের কাজের প্রথম কাজের সাক্ষী আপনি। হ্যাঁ রূপকথার গল্পের কথায় যদি আসি, সেদিনের কথা কি মনে পড়ে আজকে? হ্যাঁ, একদম একদম স্পষ্ট। মানে বয়স হয়েছে কিন্তু স্মৃতিভ্রম হয়নি। রূপকথার গল্প যখন করি, তার আগে আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেই বিজ্ঞাপনটা খুব জনপ্রিয় হয়েছিল। মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মাণ ছিল সেটা, গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন। পথের ক্লান্তি ভুলে ওই গানটা গাওয়া ছিল। তা ওই বিজ্ঞাপনটা হওয়ার পরেই তৌকির ভাই কিছুদিন পরে, এটা 2005-এর কথা বলছি আমি, পরে তৌকির ভাই একদিন ফোন করলেন, ফোন করে বললো যে চঞ্চল, তৌকির ভাইয়ের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল, যেহেতু আমরা থিয়েটারে, উনি সিনিয়র ভাই ইন্ডাস্ট্রিতে, ওনাকে আমরা অনুসরণ করতাম, ওনার কাজ দেখতাম। দুর্দান্ত একজন মানুষ তৌকির ভাই। তা উনি আমাকে ফোন করে বললেন যে একদিন একটু এসো আমার বাসায়, তোমাকে নিয়ে আমি একটা কাজ করতে চাই, সিনেমা বানাবো। তারপর ওনার সঙ্গে দেখা করলাম, রূপকথার গল্পের মানে পুরো গল্পটা বললেন, তারপর ওনার সঙ্গে কাজ করা হলো। ওটা চ্যানেল আইরই, ওটা ছবি সিনেমা ছিল। তারপরে করলাম মনপুরা। প্রথম ছবি ছিল রূপকথার গল্প, তারপর মনপুরা, তারপর মনের মানুষ। হ্যাঁ, মনের মানুষও চ্যানেল আইয়ের ভীষণ ছিল। জনপ্রিয়। মানে চ্যানেলের সঙ্গে আমার নাটক বা সিনেমা যাই বলি না কেন, দীর্ঘদিনের সম্পর্ক। এবং এটা আমাদের কাছে চ্যানেলের অফিস যখন ইয়েতে ছিল, সিদ্ধেশ্বরীতে, বেলি রোডের ওইখানে ছিল, সেই তখন থেকেই চ্যানেলের সঙ্গে যাওয়া আসা, কাজ করা, সব কিছু মিলে, এবং দীর্ঘ বোধহয় প্রায় 20-25 বছর বয়স হয়ে গেল আর কি। এটা অদ্ভুত একটা ভালো লাগে। এবং চ্যানেল আইকে অন্য একটা এবং চ্যানেল আইতে যারা আছেন, সেটা সাগর ভাইয়ের কথা যদি বলি, যাই বলি না কেন, মানে রুমার সঙ্গেও আমার, অনন্য রুমার সঙ্গেও পরিচয় প্রায় 20-25 বছরের। এবং এই যে এত একটা পরিবার। বছরের পথ চলায় একটি পরিবার এবং কাজের সূত্রে, ভালোবাসার সূত্রে, এই ভালোবাসাটা কিন্তু সবসময় আছে এবং থাকবে। এবং এবার ঈদেও কিন্তু, ঈদের দ্বিতীয় দিন আপনার অভিনীত একটি নাটক লাভলু ভাইয়ের, সালাউদ্দিন প্রচারিত লাভলুর হয়েছে। ডিরেকশন ছিল। আর আরও একটি আনন্দ সংবাদ দর্শকদেরকে দিতেই হয়, বনলতা এক্সপ্রেস কিন্তু আর কিছুদিনের মধ্যেই তারা চ্যানেল আই পর্দাতেও দেখতে পারবে। তাই? বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এবারে একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনার অভিনয়, আপনি অনেক কাজের অফার পান আমরা জানি, কিন্তু সেখান থেকে খুব বেছে বেছে আপনি কাজ করেছেন বা কাজ করেন। এবং আপনি সাধারণ মানুষ, নায়ক, খলনায়ক, সব ধরনের চরিত্রে নিজেকে ভেঙে চুরে অভিনয় ক্যারেক্টার করে আর্টিস্ট আর কি, আমাদেরকে চরিত্রাভিনেতা। একদম দেখেছেন। এবং আপনি প্রমাণ করেছেন আসলে অভিনয় শুধুমাত্র এটা একটা জীবিকা না, এটা একটা শিল্প, এবং এটাকে আসলে সাধনা করার মতো একটি বিষয়। এবং এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, আপনার সেই 95-96 থেকে 2005, একটা লম্বা সময় কিন্তু আপনাকে সেই ধৈর্যটা, সেই সাধনাটা করে যেতে হয়েছে, নিজেকে প্রমাণ করার বিষয় সেখানে ছিল। এখনকার সময় আমরা যদি দেখি, এখন যারা কাজ করছেন তারা একটু অধৈর্যই হয়তো, খুব দ্রুত সফলতা কামনা করে বা প্রত্যাশা করে বা নিরাশ হয়ে যায়। এই যে ধৈর্য ধরে সাধনা করে যাওয়া, এই বিষয়টি আপনার কাছে কেমন ছিল? যে কোনো শিল্পই আসলে সাধনা। হ্যাঁ। মানে কোনো শিল্পেই কিন্তু এমন কোনো রাস্তা নেই যে শর্টকাট রাস্তা, যে আমি সেটা সঙ্গীত শিল্পী বলি অথবা চিত্রশিল্পী বলি, অভিনয় শিল্পী বলি বা নৃত্যশিল্পী বলি। মানে শিল্পের যে কোনো শাখাতে কেউ যদি কাজ করতে চায়, তাকেই সাধনাটা আসলে করতেই হবে। হ্যাঁ, এটা কোনো মানে এখন যেরকম অনলাইনের যুগ, মানে গুগলে সার্চ দিলে সাথে সাথে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়, এটা সেই জায়গা না। সে অনেক বছর ধরে সাধনা করতে হয়। আর প্রথম হচ্ছে যে এই কাজটি, সেটা অভিনয় হোক বা অন্য শিল্পের যে কোনো শাখায় যে কোনো শিল্পী কাজ করুক না কেন, প্রথম হচ্ছে তার সেই শিল্পের প্রতি আসলে ভালোবাসাটা আসলে সত্যি কিনা। উদ্দেশ্যটা দুটো থাকতে পারে। একটা হচ্ছে যে আমি আমার এই অঙ্গনে আমি কাজ করছি, আমার অভিনয় করতে আমার ভালো লাগে বা আমি করবো, এটা আমার স্বপ্ন, এটা যেরকম। সেই সাথে হচ্ছে আরেকটা হচ্ছে যে এটাকে বাহন হিসাবে নিয়ে আমি মানে স্টার হব, এটা যদি প্রথম উদ্দেশ্য থাকে, যে আমি অভিনেতা না, আমি একজন স্টার হব, ওটা তো একটা পরের তকমা। আগে তো একজন শিল্পী হতে হবে। হ্যাঁ। সেই শিল্পীটা হওয়ার রাস্তাটা অনেক কঠিন। এবং সেটা যদি কেউ যদি ঠিকঠাক মতো যদি সাধনাটা করতে পারে, অন্তর দিয়ে যদি ভালোবাসে কাজটা, এবং এগুলো সব ক্রিয়েটিভ কাজ, তো এটার অনেক গভীরে আসলে যেতে হয়।
একদম। সেটার জন্য অনেক সময় লাগে। একদমই তাই। এবং আমরা যদি হচ্ছে আপনার আরণ্যকের সাথে যাত্রার কথা বলি, সে চারুকলা থেকে বন্ধুর কাছ থেকে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে আরণ্যকে সাবমিট করা, ১ বছর পর সেটা রেসপন্স আমার ওই পাওয়া। বন্ধুটার নাম হচ্ছে রাহুল আনন্দ। রাহুল হ্যাঁ, জলের গানে জলের যে গানে। গান করে, রাহুল হ্যাঁ। অভিনয় প্রাচ্যনাটেরও ইয়ে ছিল, মেম্বার ছিল। ওই রাহুলের মাধ্যমেই প্রথম আমি জানি যে আরণ্যক আরণ্যকের নামে একটি দিনগুলো একটু নাট্যদলে, ও শুনি। তখন আরণ্যক করতো, সেখানে নতুন সদস্য নেবে। তো তখন আমি বললাম এখানে, তখন আমি জানি না যে থিয়েটারে আসলে কি করা হয় বা এদের কার্যপ্রণালীটা কি। তখন ও আমাকে বোঝানোর পর আমি খুব ইন্টারেস্ট ফিল করি যে ঠিক আছে, আমি তাহলে পরে আমি অ্যাপ্লাই করব। তারপর ওর কাছ থেকে আমার সেই একসাথে দুজন চারুকলাতে বসে ছবি আঁকছিলাম আর কি, স্কেচ করছিলাম। আমার ওই স্কেচ খাতা থেকে একটা পেজ নিয়ে পেন্সিল দিয়ে আমি অ্যাপ্লিকেশন করলাম বরাবর প্রধান সম্পাদক আরণ্যক নাট্যদল। তখন দিলু রোডে আরণ্যকের অফিস ছিল। আর মানিব্যাগের মধ্যে ওই সাদা কালো একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, সেই ছবি দিয়ে অ্যাটাচ করে রাহুলের কাছে দিলাম যে দোস্ত তুই এটা আরণ্যকে একটু পাঠানোর ব্যবস্থা কর। আমি তারপরে প্রায় 1 বছর পর ইন্টারভিউতে কল করলো, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করলো যে মঞ্চ সম্পর্কে আমি কতটুকু কি জানি বা আমি কেন মঞ্চে কাজ করতে চাই। আমি আসলে তখন কিছুই জানতাম না, কেন করতে চাই তাও জানতাম না। হ্যাঁ, এবং আমরা শুনেছি ব্যাক স্টেজে আপনাকে হ্যাঁ, কাজ করার আমার জন্য এটা ছিল যে বলা। চারুকলা যেহেতু আমি পড়তাম, যে এক হচ্ছে থিয়েটারের সঙ্গে থাকা, আর মঞ্চের পেছনের অনেক কাজ আছে, সেট ডিজাইন, প্রপস, কস্টিউম ডিজাইন, অনেক মিউজিক, অনেক কিছু আছে, যেগুলো প্রত্যেকটা শাখাতেই আমার ইন্টারেস্ট ছিল। অভিনয় করবো এটা কোনো টার্গেটের মধ্যেই ছিল না। ওগুলো করতে করতেই হয়তো মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য হলো বা সুযোগ পেলাম। তারপর হয়তো আস্তে আস্তে হয়তো এখন সবাই অভিনেতা হিসাবে জানে আর কি, এবং কিন্তু এই আসলে অভিনয়, টার্গেটটা এটা ছিল না। এই অভিনয় বিষয়টি আপনি তখন হয়তো খুব সিরিয়াসলি নেন নাই, কিন্তু আমরা যদি বিশ্ব দরবারে আমাদের দেশের শিল্পীদেরকে নিয়ে গর্ব করতে চাই, সেখানে কিন্তু আপনার নামটা সবসময় থাকে। না, আমার নাম আছে কিনা আছে, তার চাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশে আমার সমসাময়িক সময়ের অভিনেতাদের অভিনেত্রীর কথা বলি অথবা সিনিয়র যাদের কথা বলি, অনেক লিজেন্ড আছেন যারা আন্তর্জাতিক মানের অভিনেতা ছিলেন, এখনো আছেন, অনেকেই আছেন। আমি এটা তাদের ধারাবাহিকতায়, তাদের কাজের, তাদের রাস্তা দেখানো, পথ দেখানো, ওই পথেই আমি হয়তো বা যতটুকু আসতে পেরেছি এটা বলতে। এবং আপনি এগিয়ে চলুন, এটি আমরা আশা করব। আপনার আরো অনেক কাজ দেখতে চাবো। কাজের কথা উঠলেই একেবারে সাম্প্রতিক সময়ের যেটি কাজ, আপনার বনলতা এক্সপ্রেস, আবুল খায়ের খান মন্ত্রী সাহেব, আমরা তো সেই কাজটি দেখেছি, বড় পর্দাতেও দেখেছি হলে, আবার আমরা ওটিটিতেও দেখছি এখন। সেই কাজটির ট্রেইলারটি দর্শকদেরকে সাথে নিয়ে একটু দেখে আসি এই পর্যায়ে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বনলতা এক্সপ্রেসের ট্রেইলার। এখন সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে? তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? আমি অঙ্কের দৈত্য। কিন্তু ওরা কখনো আপনার মন ভাঙে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? নিকু আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। আচ্ছা, তো মনে হয় ট্রেনে হয়ে যাবে। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। একটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। শোনেন না, ভাইভাতে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। বাহ, চমৎকার একটি কাজ বনলতা আমি এক্সপ্রেস। একটু বনলতা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে যে বনলতা এক্সপ্রেসের ডিরেক্টর তো তানিম নূর। তানিম নূরের আগের সিনেমাটা ছিল উৎসব। হ্যাঁ। তা অনেকদিন পর আসলে আমার উৎসব করা। আমি সচরাচর খুব বেশি ঘন ঘন কোনো কাজ করতে পারি না বা করি না। তা উৎসব দিয়ে শুরু তানিম নূরের সঙ্গে কাজ, এবং উৎসবের হিউজ মানে সাকসেস, যে সফলতার পথ ধরে তানিম আবার খুব অল্প সময়ের মধ্যে আবার বনলতা এক্সপ্রেস দর্শকদের সামনে নিয়ে আসলো। গল্পটা তো আমরা জানি সবাই, যে হুমায়ুন স্যারের উপন্যাসে কিছুক্ষণ, এবং হুমায়ুন স্যারের সঙ্গে আমার কিছু কাজের অভিজ্ঞতা ছিল। ওনার সাথে আমার সেই সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে সরাসরি কাজ করার। সেটা খুব বেশি না, কিন্তু মানুষটাকে আমি চিনতাম, এবং উনি আমাকে স্নেহ করতেন, এবং তার লেখার আমি একজন একনিষ্ঠ ভক্ত। তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পৃষ্ঠা
এক লাইন পড়লে পরের লাইন, এক পৃষ্ঠা পড়লে পরের পৃষ্ঠা, এরকম করতে করতে মানে একটা জাদুর, ওনার লেখার মধ্যে যে জাদু, এটা আমার আমার খুব পছন্দের। আর ওনার তো বিখ্যাত বিখ্যাত কিছু চরিত্র উনি সৃষ্টি করেছেন। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা চরিত্র, ওনার সৃষ্ট চরিত্র ছিল মিসির আলী। সেই মিসির যেটা আলী দেবীতে আমরা দেবীতে দেখেছি আমি করেছি, আপনাকে। হিমু আছে। যাই হোক, তা হুমায়ুন স্যারের লেখার মধ্যে যে ফুর্তি, যে আনন্দ, যে আবেগ, এইটা তানিম নূর ঠিকঠাক মতো আমার যেটা মনে হয়, এবং নুহাসের সঙ্গে আমি কথা বলেছি, নুহাসও এক কথাই বলেছে যে স্যারকে আসলে এই যে প্রপারলি তুলে ধরা এবং কিছু প্লাস করা, বনলতাতে সেটা তানিম নূর এবং তানিম নূরের যে টিম যারা লিখেছে, সামিউল এবং স্বাধীন, অসম্ভব মানে দুইজন মেধাবী রাইটার এই প্রজন্মের, খুব দারুণ লেখে। হুমায়ুন স্যারের গল্প অ্যাডাপ্ট করে যে ডায়লগগুলো লিখেছে সব কিছু মিলেই, এবং যারা অভিনয় করেছে বনলতা এক্সপ্রেসে, সেটা আমার কথা বাদ দিয়েও যদি আমি বলি, মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে, শ্যামল মৌলা, মানে শরীফুল রাজ, সাবিলা নূর, মানে যারা যারা আমরা ছিলাম, মমো, বাঁধন, মানে টিম ওয়ার্কটা এত চমৎকার। এবং দর্শকের এক্সপ্রেশন তো দেখি আমি অনেকগুলো শোতে সরাসরি হল ভিজিটে গেছি বা দেখেছি আমি, এবং মুহূর্তেই দর্শকের ভেতর হাসি, মনটা খুশি, আবার কিছু কিছু মেঘের মতো এসে দেখি চোখের কোণায় চিকচিক করছে পানি, সব কিছু একটা আবেগী, মানে ছবিটা দেখার পর মানে সহজ সরল একটা গল্প, জীবনের গল্প। মানে আমরা তো এখন নানান জটিলতায় আটকে থাকি সবসময়, এই সময়টাই এরকম অস্থির সময়। তো এই সময়ে এসে বনলতা এক্সপ্রেসের মতো একটা স্বস্তির সিনেমার দেখার পর সবাই একটু শান্তি বোধ করে, আমার কাছে এটাই মনে হয়। এবং এর জন্য আমি ডিরেক্টর তানিম নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, হুমায়ুন স্যারের প্রতি তো অবশ্যই, সবকিছু মিলে। এবং আমার যারা টিম মেম্বার ছিল সবাই খুব ভালো অভিনয় করেছে, এবং এই সাকসেসটা আসলে আমাদের টোটাল টিমের। যে কোনো ভালো কাজের সফলতা কিন্তু আসলে টিম ওয়ার্কের উপর অনেকটা নির্ভর করে। সেরকম একটা ভালো টিম ওয়ার্ক ছিল আপনার হাওয়াতে, চান মাঝিরকে আমরা দেখেছি, এবং পরবর্তীতে আমরা এখন দেখছি রোদে আমরা দেখেছি দারুণ একটি কাজ। দেখা হয়েছে হ্যাঁ, নিশ্চয়ই আমি রোদ দেখেছি আমার যেদিন জন্মদিন, 1 জুন, 1 জুনে আমি আমার পরিবার নিয়ে, সুমন এসেছিল, তারপর নূর ইমরান, টুসি, ওরা আমরা একসঙ্গেই শোটা দেখেছি সেন্টার পয়েন্টে উত্তরাতে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এবং মেজবাহুর রহমান সুমনের হাওয়া, ওর সাথে আমার প্রথম যদি ধরি কাজ, সেই কাজের যে ব্যাপ্তি ছিল এবং সাধারণ দর্শকের পছন্দের একটা কাজ ছিল হাওয়া। এবং সুমন সেই হাওয়াকে উতরে গিয়ে ও অ্যাজ এ ডিরেক্টর হিসাবে ম্যাচুরিটির আরেকটা লেভেলও সেট করলো হচ্ছে রোদ দিয়ে। টেকনিক্যালি এত অসাধারণ, এবং যে জীবনের গল্প, ওই জীবনটা একদম মানে কি বলবো, গ্রামের যে কোনো মানুষ থেকে শুরু করে, মানে অবহেলিত, নিপীড়িত, মানে যাদের জীবন সংগ্রাম সবসময় চালাতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় প্রতি মুহূর্তে, যাদেরকে হয়তো আমরা দেখি না, দেখি না, এবং তাদের জীবনের প্রেম, এটা প্রেমের গল্প, এটা বোধের গল্প। আমার ছবিটা দেখার পর, রোদ দেখার পর, আমি এখনো আমার রোদ মাথার মধ্যে রোদ আছে, মানে আমি আরো কয়েকবার দেখব, কারণ প্রত্যেকটা ফ্রেম কিছু না কিছু ফিল দেয়, অনুভবের। এবং রোদটা হচ্ছে, রোদ নিয়ে আসলে কিছু বলার কিছু নেই। যে দর্শক রোদ দেখবেন, হ্যাঁ অনেকের কাছে হয়তো বা এটা প্রত্যেকটা দর্শক তো আলাদা, কিন্তু আমরা এটা সহজ সরল গল্প, অনেকে আবার এটা নিয়ে এমন ভাবে বলছে যে না এটা কঠিন ছবি, একদমই না। কারণ যে জীবনের গল্পখানে বলা হয়েছে, ওই জীবনগুলো আমাদের, মানে যাদেরকে বলা হচ্ছে যারা বুঝবে না, তারাই আসলে সবচেয়ে বেশি বুঝবে, কারণ এটা তাদেরই গল্প। আর উপস্থাপনাটা খুবই সহজ সরল, মানে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এবং সুমন সেদিন সাথেই ছিল, সবকিছু মিলিয়েই। টুসি দুর্দান্ত অভিনয় করেছে, নূর ইমরান দুর্দান্ত অভিনয় করেছে, মানে ওদেরকে অভিনয় আসলে করতে দেখা যায়নি, ওই চরিত্রে ওরা ট্রান্সফর্ম করেছে নিজেদেরকে, এত ভালো লেগেছে আমার কাছে। এটাই কিন্তু আসলে শৈল্পিক সত্তা। একদম। এরকম অসম্ভব একটি ভালো লাগার কাজ আছে আমাদের, সেটি ওপার বাংলার মৃণাল সেন চরিত্র, যেটি আপনি ফুটিয়ে তুলেছেন, পদাতিক কাজটি। এবং ওপার বাংলার অনেক শিল্পী কিন্তু আপনার কাজকে অনেক বেশি পছন্দ করে, যাদেরকে দেখে বড় হয়েছেন, যাদের কাজ আপনি পছন্দ করেন, তারা আপনার কাজের প্রশংসা করছেন। গৌতম ঘোষ কিংবা প্রসেনজিৎ কিংবা আরো অনেকে, অমিতাভ বচ্চন, তারা আপনাকে কেমন লাগে আসলে, বা ওপার বাংলা কাজের অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, আমি যখন স্কুলে পড়ি, এটা প্রাইমারি স্কুল, হাই স্কুলের কথা বলি, ইভেন কলেজে যখন পড়ি, আমি তো আসলে থিয়েটার বা অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া তো ঢাকাতে এসে, যখন এটা অনেক মানে পরের কথা।
তো তখন ওই গ্রামে থাকতে বা তখন ভিসিআরে আমরা সিনেমা দেখতাম, ভিসিআর ভিসিপি এগুলোতে দেখতাম। আমাদের গ্রামে তখন ইলেকট্রিসিটিও যায়নি, টেলিভিশনও ছিল না, ওই আগে ব্যাটারি দিয়ে আর কি সাদা কালো টেলিভিশন। তা ওই সময় থেকে হচ্ছে এদের কাজ দেখা বা চেনা। তা কোনোদিন তাদের সঙ্গে মানে কাজ নিয়ে একই প্রফেশনে কাজ করবে সেটা তো চিন্তার বাইরে, কোনোদিন দেখা হতে পারে বা এরকম সুযোগ আসবে সেটাও আমি গৌতমদার সঙ্গে মনের মানুষ করার পর তখন আমি মানে পুরোদস্তু থিয়েটার কর্মী, টেলিভিশনেও মোটামুটি কাজের মানে পরিচিতি এসেছে। তা গৌতমদা রারাং নামে আমাদের একটা আরণ্যকের প্রোডাকশন আছে, এখনো চলে। তা প্রায় 400 প্রদর্শনী অলরেডি হয়ে গেছে, প্রায় 15। তো গৌতমদা গিয়েছিলেন, হাবিব ভাই আমাদের যিনি একজন প্রডিউসার, পদ্মা নদীর মাঝির যিনি প্রডিউসার গিয়েছিলেন, মনের মানুষের সঙ্গে ওনার ইয়ে ছিল আর কি। তো ওনারা দুইজন শিল্পকলা একাডেমিতে শো দেখতে গেছিলেন রারাং। শো দেখার পর হাবিব ভাই আমাকে ফোন করে বললো যে গৌতম তোমাকে একটু দেখা করতে বলছে, কবে আসবে? আমি তখন পুবাইলে শুটিং করি। তা বললাম যে হাবিব ভাই আমি তো পুবাইলে, তারপরে আসার সময় দেখা করে আসো। উনি ছিলেন সম্ভবত বনানী ক্লাবে। তারপর গেলাম, গৌতমদার সঙ্গে দেখা হলো। গৌতম তখন বললেন যে তোমার রারাঙের অভিনয় দেখলাম, তা আমার মনের মানুষ একটা খুব মজার একটা চরিত্র আছে, কালুয়া চরিত্রের নাম, তুমি এই চরিত্রটা করো, আমি চাই। তুমি করবে? আমি অবশ্যই দাদা করবো। এই যে মানে তা এখন গৌতম ঘোষের কাজ আমি সেই দেখেছি কত বছর আগে, পদ্মা নদীর মাঝি, কিংবা বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের স্কুল কলেজে যখন আমরা পড়ি তখন ওই সময়ের যে পশ্চিমবাংলার যে সিনেমা সুপার ডুপার 3 জনের একদম সমস্ত সিনেমা দেখতাম, চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল। আমি একদম উত্তম কুমার বা তার আগেরও যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের কাজ দেখেই আমি আসলে বড় হয়েছি। সেটা ছবি বিশ্বাস বলি, পাহাড়ি সান্যাল বলি, বা উৎপল দত্ত বলি, অথবা রবি ঘোষ বলি, এরকম অসংখ্য মানে সিনিয়র যারা অভিনেতা আছেন তো তাদের কাজ দেখে সাদা কালো সেই সিনেমা দেখতে দেখতে বড় হওয়া। তা সো আমার বাংলাদেশের পুরনো সিনেমা, সেই আলমগীর সাহেব, রাজ্জাক সাহেব থেকে শুরু করে ববিতা ম্যাডাম বা যারা যারা ছিলেন, সুচরিতা ম্যাডাম, আমাদের কবরী ম্যাডাম, সরি, এই যে ধারাবাহিকতা 2 বাংলার পুরোনো দিনের কাজ সেই ছোটবেলা থেকেই দেখা। এখন এদের সঙ্গে আমি যখন কাজ করতে পারছি এটা তো আমার কাছে তো মানে এটা কি অবিশ্বাস্য একটা ব্যাপার। ভাগ্য ভালো যে আমি এই অভিনয়ের রাস্তায় এসেছিলাম, যে কারণে দেখাটা হলো, না হলে পরে কয়েক জন্মের পরেও হয়তো আবার জন্মালেও হয়তো বা হতে না দেখা। এটা আমার সৌভাগ্য যে আমি ভাগ্যিস আপনি এসেছিলেন। আমরা তো আসলে শুরুতে যেটি বলছিলাম, বিশেষণ দিতে গেলে অনেক বিশেষণ আপনাকে দিতেই হয়। আপনি অভিনয় শিল্পী, আপনি ক্যামেরার সামনে, ক্যামেরার ক্যানভাসে তো ছবি আঁকছেন, আপনি কিন্তু ক্যানভাসেও ছবি আঁকেন আমরা জানি, এখন ডিজিটাল আর্ট করছেন, পোর্ট্রেট করছেন, আপনি দুর্দান্ত গান করেন, আপনার গান শুনতে আমরা ভীষণ ভালোবাসি, আপনি আবৃত্তিও করেন, সেটিও আমরা কিন্তু জানি। আমরা আসলে চারুকলার ছাত্রের এখন আসলে ছবি আঁকার কি অবস্থা? ওই যে বললাম, তুমি নিজেই তো বলে দিলে, আসলে ক্যানভাসের ছবি আঁকার মতো এতটা সময় নাই, কারণ ওটা আঁকতে গেলে যদি আমি ডিজিটালি করি এই কারণে যে আইপ্যাডটা আমার সাথে থাকে, যখন ইচ্ছে, যখন হয়তো অবসর থাকে একটু আঁকাআঁকি করি। কিন্তু এই ক্যানভাস নিয়ে তো ঘুরতেও পারবো না, বা ওইটার জন্য যে সময় বা যে আয়োজন, ওই সুযোগটা এখন নেই। হয়তো ভবিষ্যতে করার ইচ্ছা আছে যে রং তুলিতে ক্যানভাসে ছবি আঁকবো, তা আপাতত আঁকা হচ্ছে না। আর এটা তো বোধের সবচেয়ে বড় জায়গায় হচ্ছে আমার এই সত্তাটা থাকে চারুকলা। এত এত গুণে গুণান্বিত হওয়া, এই অনুভবটা কেমন, অনুভূতিটা কেমন? এইটা অনুভব বলতে, আমি সঙ্গীত শিল্পী না, একদমই না। আমি যেহেতু থিয়েটার করেছি, আমি যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত আছি, অভিনয় এমন একটা কলা যেখানে অনেক শিল্পের আরও অন্য যে কলাগুলো আছে কিছু আইডিয়া অন্তত, ধারণা অন্তত থাকতে হয়। এখন আমি একটা চরিত্র অভিনয় করলাম, হয়তো ওই চরিত্রটা হয়তো গান গায়, আমি বললাম যে আমি যে গাওয়াটা এটা হচ্ছে যে আমার অভিনয়ের জন্য, যে গানটুকু আমি টুকটাক করি শখে, সেটা অভিনয়ের জন্য। আলাদা করে আমি শিল্পী হিসাবে কখনো দাবিও করি না, কারণ আমার গান শেখাও না, আমি গান সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। কিন্তু আমরা জানি ছোটবেলাতে আপনি পদ্মা নদীতে গোসল করতে নেমে এক কান দিয়ে গান শুনতে, এবং সেখান থেকে কিন্তু আপনার গান এখন আমরা যখন এটা হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা সবার মধ্যে হয়তো দেন না, কিন্তু অনেকের মধ্যে দেন, সুরটা দিয়ে দেন, এবং সেই সুরটাকে সে আসলে কিভাবে যত্ন করবে বা ওই সুর
সুরটা ঈশ্বর প্রদত্ত, সৃষ্টিকর্তা বা আল্লাহ প্রদত্ত যে সুরটা, সেটাকে আসলে কি যত্ন করে কোথায় কতদূর নিয়ে যাবে, এটা হচ্ছে সেই মানুষটার দায়িত্ব। একদম, একদমই তাই। এবং প্রতিভা এবং চেষ্টা যেখানে থাকে, সফলতা সেখানে চলেই আসে। একটু জানতেই চাইবো, চঞ্চল চৌধুরী আসলে কি চঞ্চল? হ্যাঁ, আমি চঞ্চল। এখন বয়সের কারণে হয়তো চঞ্চলতা একটু কমেছে, কিন্তু চঞ্চল ছিলাম বা চঞ্চল আছি। আমার ভেতর একটা চঞ্চল বাস করে, সে আসলেই চঞ্চল। আর সেই চঞ্চলতাটার কারণটা হচ্ছে যে মানুষের সঙ্গে মিলেমিশে হাসি ঠাট্টা ফুর্তি করে থাকার চঞ্চল। এবং এর মধ্যে যে কি আনন্দ, আমি খুব ফুর্তিবাজ, আমি খুব আড্ডাবাজ, এবং আমার বাসায় অনেক মানুষের আড্ডা হয় মাঝে হ্যাঁ, মধ্যে। আমরা আমার মাঝে কিছুদিন মধ্যে পর social পরই media-তে কিছুদিন দেখি। পর পরই আমরা আড্ডা দিই, কারণ আমার ওই আড্ডাটা ভালো লাগে। এবং আমার যে ভেতরের চঞ্চলতা, যেটা তুমি প্রশ্ন করলে, যে আমার ওই চঞ্চল একটা ওই সত্তাটা আমি লালন করতে চাই। আপনি সেই সত্তাটা লালন করুন, আপনার আড্ডাটা চলতে থাকুক। এবারে একটু জানতে চাইবো, অনেক প্রাপ্তি, অনেক সম্মান, অনেক মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন। যখন বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করা ছেলেটা চারুকলায় পড়াশোনা শুরু করলো, অভিনয় শুরু করলো, বাবা মা নিশ্চয়ই একটু চিন্তা করেছিল। হ্যাঁ। পরবর্তীতে যখন সেই ছেলের সফলতা দেখলো বাবা মা, তখন তাদের দিক থেকে রিয়াকশনটা কেমন ছিল? এটা সন্তানকে নিয়ে বাবা মার তো এক ধরনের ইনসিকিউরিটি থাকেই, সবসময় থাকে। আর বাবা মারা কমন একটা ফরম্যাটে চিন্তা করেন যে আমরা যে সময় আর কি বড় হয়েছি, তখন কমন কিছু পেশা ছিল, যে ছেলে বা মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, না হাতে গোনা 3-4টা প্রফেশন চিন্তা করতো বাবা মা। হ্যাঁ, তার বাইরে তারা চিন্তা করতেন না, বা তাদের সেই বাস্তবতা, কারণ সামাজিক প্রেক্ষাপটটা এরকম ছিল যে প্রফেশনগুলো একটু সিকিউর। তখন অভিনয়ে আমি আসবো, আমি থিয়েটার করব, এটা তো সিকিউর কোনো পেশা আমার জীবনে এটা হবে, অথবা এটা দিয়ে আমি কতদূর যেতে পারবো, একজন বাবা মা তো আর এটা মেনে নেবেন না। তার যে কারণে আমি যখন থিয়েটারের সঙ্গে যুক্ত হই বা অভিনয় শুরু করি, তাদের মনে একটু কষ্ট ছিল যে ছেলেটা সায়েন্সে পড়াশোনা করলো। তারা ভেবেছিল যে আমি হয়তো, আমার এক ভাই ডাক্তার, আমি হয়তো একটু এরকম একটা কিছু করবো। কিন্তু আপনি চেয়েছিলেন ডেন্টিস্ট হতে। ছিল, ওটা দাঁতের সমস্যা ছিল আমার ছোটবেলা থেকে। তো সেই জন্য ওই দাঁতের ব্যথার কারণে একবার ভেবেছিলাম যে ডেন্টিস্ট হবো, নিজের দাঁতের ট্রিটমেন্ট নিজে করবো। তারপর আপনার কাজ দেখে আপনার মা কিংবা আপনার বাবা আপনাকে কিছু? পরে তো বাবা মারা গেছেন 22 সালে। আমার এই যতটুকু সফলতা, এই যে মানুষের এই ভালোবাসা, আমার যতগুলো কাজ আছে, ম্যাক্সিমাম কাজই আমার বাবা মা দেখেছেন। এবং শুধু দেখেননি, তাদের ভালো লাগাটার সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে গ্রামের বাড়িতে তারা থাকতেন। মানে বাবা মারা গেছেন, মা এখনো বাড়িতে আছেন, ঢাকাতে আসা যাওয়া করেন, সবকিছু। প্রতিদিনই ওই বাড়িটা দেখতে, চঞ্চল চৌধুরীর বাবা মাকে দেখতে প্রচুর মানুষ যায়। বাহ। এটা তাদের কাছে একটা অনেক বড় ভালো লাগা, যে আমার ছেলের কারণে আমাদেরকে দেখতে আসে, বা এটাকে তারা খুব গর্বের জায়গায় দেখে। এবং এই ভালো লাগাটা আমি তাদের চোখে মুখে, আমি যখন বাড়িতে যাই, শত শত হাজার হাজার মানুষ আসে, ছবি তোলে, বসে। এবং আমার বাবার একটা বৈশিষ্ট্য ছিল, আমি বাড়িতে গেলে পরে, বা বাড়িতে সবসময় কিছু খাবার দাবার অতিরিক্ত রাখতো, মিষ্টি হোক বা যেটাই হোক না কেন। কারণ যে লোকটি আসছেন, সে হয়তো অনেক দূর থেকে আমার বাড়ি দেখতে এসছেন বা আমার বাবা মাকে দেখতে এসছেন, তা খালি মুখে ফেরানো যাবে না, একটু কিছু একটা আমাদের সংস্কৃতির মধ্যে। এটা বাবা মার, তাদের কাছে এটা একটা উৎসবের মতো ছিল। আমি বাড়িতে যখন, বা আমরা ভাই বোনেরা যখন একসাথে বাড়িতে যাই, ওইটাই তাদের উৎসব। আমার ভাই ডাক্তার, ভাবি ডাক্তার, আমার স্ত্রী ডাক্তার। মানে উৎসবটা এরকম ভাবে হতো যে একসাথে চলতো বিনোদন, যেটা আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসতো বা আসে। আর আমার ওই বাবা যেটা করতেন, যে বাড়ির 3 পাশে 3টা প্যান্ডেল বানাতেন, ডেকোরেটর থেকে চেয়ার এনে তাঁবু টানিয়ে রাখতেন। মহিলাদের 2টো প্যান্ডেল, তারা মহিলা পেশেন্ট আসবেন, আমার স্ত্রী অথবা আমার ভাবি তাদেরকে দেখবে, আমার ভাই। সেই ভোর 4টা-5টা থেকে শুরু, রাত 12টা-1টা পর্যন্ত। এবং যে কদিন আমরা থাকতাম বাড়িতে, ওই সারাক্ষণ ওই রোগীর ট্রিটমেন্ট চলতো, এবং একই সাথে রদ দেখা এবং কলা বেচা। যে পেশেন্ট ট্রিটমেন্টের জন্য এসছেন, সে দেখার পর আবার আমাকে দেখেও চলে গেল, একটু ছবি তুলে চলে গেল। এক ঢিলে দুই পাখি। বাহ, দারুণ। ছোটবেলায় নিশ্চয়ই, যেহেতু বাবা, এটা উল্লেখটা করলাম এই কারণে যে বাবা মার আনন্দটা, এটা এবং এই যে প্যান্ডেল টানানো, এটা নিশ্চয়ই আপনার বাবা ভীষণ আনন্দ এবং গর্ব নিয়ে করতেন। এবং ওই বাবা হাটবাজারে গেলে পরে সবাইকে বলতেনও
যে এই ডাক্তার কিন্তু আসবে, তোমাদের কারো সমস্যা থাকলে ডাক্তার পরে আসবে। ডাক্তার মানে আমার ভাইয়ের কথা বলতো। তারা আবার আমার কথা চঞ্চল ছিল। এবং আমার বাবা খুব পরিচিত, উনি শিক্ষক মানুষ ছিলেন তো এলাকাতে খুব এবং নামকরা আপনাকে এবং নিশ্চয়ই পরিচিত। সবাই মাস্টারের ছেলে মাস্টারের হিসেবে ছেলে, এবং আমরা বেসিক্যালি আসলে মাস্টারের ছেলে হিসেবেই এলাকাতে পরিচিত। এবং কিছু সময় আপনিও কিন্তু শিক্ষকতা করেছেন আমি জানি, এবং এখন আপনার সুপুত্র শুদ্ধ সে নিশ্চয়ই খুব গর্ব নিয়েই মানে বলতে পারে চঞ্চল চৌধুরী আমার বাবা বা চঞ্চলের ছেলে, এই বিষয়টি সে আপনি বাবা না, হিসেবে এখন কেমন সে এনজয় করে, উপভোগ করেন? প্রাউড কতটুকু করে না করে সেটা জানি, কিন্তু এনজয় করে। আপনি কতটা এনজয় করেন? আমার এখন এনজয় করার চাইতে বড় যেটা প্রবলেম, সেটা এখন হয়তো আমার এই বয়স টয়সের, আমার ছেলেটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, ক্লাস 10-এ পড়ে। তা আমার বাবা মা কষ্ট করে, আমরা 8 ভাই বোন, যেভাবে আমাদেরকে মানুষ করেছেন এবং আর্থিক অনটন, দারিদ্রতা এসবের ভেতর দিয়েও আমরা নিজ নিজ দায়িত্বে যার যার মতো যেখানে যতটুকু সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি। এখন আমার যে সন্তান, ওর তো এত টানাপোড়েন নেই, ওর কোনো চাপ নেই আসলে। তো সেই জায়গা থেকে এখন টেনশন হচ্ছে যে ও আসলে নিজেকে কতটা মানুষ, ভালো মানুষ হিসেবে বা নিজের জায়গাটা আমরা অ্যাটলিস্ট কিছু একটা হলেও আমার বাবা মায়ের জন্য করতে পেরেছি, যেখান থেকে আমার বাবা মা স্বস্তি পান, বা অন্তত তারা জীবনের শেষ পর্যায়ে এসে এটাই তো সার্থকতা। বাবা মার সার্থকতা কোনটা? যে সন্তানকে সাফল্য। মানুষ হিসাবে যে হ্যাঁ সে সফল হয়েছে, এইটা যদি কোনো বাবা মা দেখতে পারে, তাহলে ওই বাবা মার চাইতে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নেই। তাদের মৃত্যুর পরেও তারা ওই বেহেশতে যাক, স্বর্গে যাক বা যেখানে যাক, শান্তিতে প্রশান্তিতে তারা থাকবেন। তা এখন আমাদের হচ্ছে সেই বয়স যে আমার সন্তানটাকে কি আমি সফল দেখে যেতে পারবো, এবং এটা যদি পারি তাহলে আমার যে কর্মজীবন, আমার যে অভিনয় করে বা যেটা করি আমার যতটুকু অর্জন, এইটার সার্থকতা আমি খুঁজে পাবো। আর যদি তা না পাই, তাহলে ওটাই আমার জীবনের সবচেয়ে চরম কষ্ট হবে। আপনার বাবা যেরকম ভাবতো ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, সেরকম আপনার কোনো ভাবনা আছে কিনা নিজের ছেলেকে নিয়ে, তার প্রফেশন কোনটা না হবে না, বা কি? এটা আমার নাই। কারণ আমার বাবা মার যেহেতু ভাবনা ছিল, আমি সেটা পূরণ করতে পারিনি। আমি আমার রাস্তায় এসে হয়তো বা তাদেরকে হয়তো কিছুটা সুখী করতে পেরেছি। আমার ছেলের কাছে আমার কোনো আলাদা কোনো চাওয়া বা কোনো দাবি নেই। ও যেটা করতে চায়, একটাই চাওয়া, সেটা হচ্ছে একজন ভালো মানুষ হোক বাবা, তুমি প্রতিষ্ঠিত হও, তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও সৎভাবে, কারো মাথায় বাড়ি দিও না, কারোর সাথে দুর্ব্যবহার করো না, কারো কোনোদিন ক্ষতি করো না, এই কয়টা জিনিস চাওয়া আছে। বাদ বাকিও কোন প্রফেশনে ও যদি অভিনয় করতে চায় অভিনয় করবে, গান করতে চায়, কিন্তু সেটা তো খুব কঠিন রাস্তা। আমাদের পরবর্তী প্রজন্মের অনেকেই ভাবেন যে এগুলো বোধহয় খুব সহজ কাজ, চাইলেই করা যায়। আমার স্বপ্ন আমি অভিনেতা হবে না, স্বপ্ন থাকলে অভিনেতা হওয়া যায় না, সাধনা দরকার হয়। সাধনা দরকার হয়। স্বপ্ন থাকলেই সঙ্গীত শিল্পী হওয়া যাবে না, অনেক বছর সাধনা করতে হবে। তা আমার ছেলের ইচ্ছা আছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে বাবা হিসাবে আমি অভিনেতা বলেই যে তুমি অভিনেতা হতে পারবে এর কোনো মানে নাই। কারণ আমি যে রাস্তা পার হয়ে এসেছি, তুমি যদি এটা মানে রাস্তায় সেই স্ট্রাগল করার মতো মানসিক প্রস্তুতি নাও, ঠিকঠাক মতো যদি সেখানে প্রমাণ করতে পারো নিজেকে, তাহলে হয়তো তোমার একটা জীবনে অ্যাচিভমেন্ট আসতে পারে, আদারওয়াইজ নট। এরকম চ্যানেলের পর্দায় যখন আমরা ছোটবেলায় দেখেছি আপনার ভবের হাট কিংবা শাকিন শাশুড়ি, সেখানে আপনার যারা কলিগ ছিল, যেরকম খুশি আপার কথা বলতে হয়, তারও দুটি বৃন্দাবনদার ছেলে, প্রচুর লেখা নাটক, লাবলু ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিব্য এবং সৌম্য, সৌম্য। তারা যেরকম অভিনয় করেছে, হ্যাঁ, বাবা মা হ্যাঁ, অভিনয় হ্যাঁ, করেছে হ্যাঁ। বা এই বিনোদন জগতে কাজ করেছে, তারাও সেভাবে করে যাচ্ছে। এরকম কিন্তু অনেক দৃষ্টান্ত আমরা দেখছি। এবং আমাদের চোখের সামনে দিব্য সময় একদম চোখের সামনে সেই ছোট গেদু বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হতে 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 এখন ওরা হিরো হয়ে গেল। ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা হয়তো শুদ্ধ কেউ কখনো দেখবো আস্তে আস্তে সে বাবার মতো রাস্তাটা তৈরি আছে, এখন সে কতটা প্রস্তুত। প্রস্তুতি নেবে, কতটা আগাবে, এটা তার ব্যাপার। এই যে পুরনো কিছু কাজের কথা বললাম, ভবের হাট, হারকিপ্টে, শাকিন শাশুড়ি, এরকম পুরনো একটি কাজ বা অনেক বছর ধরে চ্যানেল আইতে চলছে ছোট কাকু, এবং ছোটদের কাছে কিন্তু ভীষণ জনপ্রিয়। প্রত্যেক ঈদে নতুন নতুন আমি ভাবে একটা আমরা ছোট দেখছি। কাকুর একটা ইয়েতে আমি কাজ করেছি, এখন ওটা এখনো রিলিজ হয়নি। আচ্ছা। ওইটা আসলে ফিল্ম হিসেবে যাবে নাকি ওটিটিতে যাবে, এটা নিয়ে একটা কনফিউশন আছে, কিন্তু আমি কাজটা করে খুব, আর সাগর ভাইয়ের সেই মানে এটা তো খুব জনপ্রিয় এবং বহু বছর ধরে এটা প্রতি বছর হয়ে আসছে। আফজাল ভাই ম্যাক্সিমাম কাজ আফজাল ভাই করেন আর কি, ডিরেকশন, অভিনয় এবং অভিনয় নির্দেশনা এবং দুটো। হ্যাঁ ডিরেকশন, খুব খুব ভালো। গোয়েন্দা গল্প তো আমাদের এখানে খুব বেশি গোয়েন্দা গল্প হয় না, তা সেক্ষেত্রে এটা আমাদের দর্শকের জন্য এটা একটা ভিন্ন মাত্রা, ভিন্ন রুচির একটা জায়গা তৈরি করে দিয়েছে। একদমই তাই। এবং আমরা কিন্তু দেখতেও ভীষণ রকম ভালোবাসি ছোট হ্যাঁ, কাকু। হ্যাঁ, নামগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একদম, হয় একদম। প্রতি বছর। প্রত্যেকটা পর্বের রাজশাহীর নামটাই খুব রসগোল্লা। মজার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
এবং আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে একটি কেক, আপনার জন্মদিনের কেক। আপনার জন্মদিন আর চ্যানেলে তারকা কথনে আমরা কেক কাটবো না, বিষয়টা একটা সেটা আমি অসম্পূর্ণ। আমি আমি চ্যানেলকে ভাবছিলাম যে কিভাবে ধন্যবাদ জানাবো, কারণ এটা বহু বছরের, এটা মোটামুটি একটা রীতির মতো হয়েছে যে আমার যেখানেই থাকি না কেন চ্যানেল আইতে 1 জুন এসে আর কি ওই জন্মদিনের কেকটা একটু কেটে কেকটা একটু যেতে কাটতে হবে। হবে এবং এখানে একটু লাইভে এসে কথা বলতে হবে। এটা আমি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই চ্যানেল আইকে। আলাদা করে আবার জানাই না, কারণ চ্যানেল আই এবং আমরা একসঙ্গে এত বছরের জার্নি যে আমরা একে অপরের পরিপূরকের মতো আর কি বলতে হয়। বাহ, দারুণ। এবং সকলেই যখন আমাদের সাথে আসেন, কথা বলেন, তারা একটি কথাই বলেন, চ্যানেলাই আসলে আমার পরিবার, এটা আমার বাসস্থান, আমি এখানেই থেকে বড় হয়েছে। তো কেকটা যখন এসে গেছে, আমরা একটু একসাথে কেকটা এবারে একদম কেটে একদম ফেলি। একদম। যাক, আজকে 3 দিন ব্যাপী আর কি জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি। আমরা একটু কেকটা এবারে কেটে ফেলি। কাছাকাছি, হ্যাঁ ব্যাস। শুভ জন্মদিন চঞ্চল চৌধুরী। আপনার অভিনয়ের গুণমুগ্ধ দর্শক আমরা, এবং আপনার অভিনয়ে আমরা কাঁদতে পারি, আমরা হাসতে পারি, আমরা আর ভাবতে আমার পারি। সমস্ত ভালোবাসা দর্শকদের জন্য, এবং দর্শক আছেই বলে আমি আছি, এবং দর্শকের এই ভালোবাসা যেন আমার আমৃত্যু যেন আমি পাই, এবং আমি দর্শকের জন্য যেন ভালো কাজ করতে পারি। অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার কাটবো? জন্য। আমরা কেকটা কাটি। অনেক ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা আপনাকে Thank আবার। you. প্রিয় দর্শক, আজকের তারকা কথনের সেটে আমরা গল্প করলাম, আড্ডা দিলাম আমাদের ভীষণ প্রিয় একজন অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর সাথে। আমরা আশা করছি আরও অনেক কাজ নিয়ে আপনি আমাদের সামনে আসুন, আপনার সাথে বসে গল্প করি, এবং আপনার অভিনয় আমরা আরও বেশি মুগ্ধ হতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আসবার জন্য। Thank প্রিয় you. দর্শক, আজকের তারকা কথন এ পর্যন্তই। আপনারাও সকলে ভালো থাকুন। আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আয়োজন থেকে বিদায় নিচ্ছি আজ।